মনে করো তোমাকে একটি পরীক্ষায় তোমার যৌক্তিক বিশ্লেষণমূলক জ্ঞান যাচাই করা হবে। তোমাকে কিছু গাণিতিক রাশি সম্পর্কিত সমস্যা দেয়া হবে এবং দেখা হবে যে তুমি কতটা যৌক্তিকভাবে তার সমাধান নির্ণয় করতে পারো এবং তার ভিত্তিতে তোমাকে মূল্যায়ন করা হবে। তাহলে এসো আমরা সেই ধরনের সমস্যাগুলো নিয়ে আজ আলোচনা করি। তো মনে করো তোমার কাছে দুইটি পূর্ণ সংখ্যা আছে, a এবং b। সেই সাথে বলা আছে যে পূর্ণ সংখ্যা a হলো 0 থেকে বড় এবং পূর্ণ সংখ্যা b হলো 0 থেকে ছোট। আরও বলা আছে যে a ভাগ b হলো a গুণ b এর থেকে বড়। এখন প্রশ্ন হলো এ থেকে তুমি a ভাগ b এবং a গুণ b সম্পর্কে কি কি তথ্য দিতে পারবে? এখন আমি চাই তুমি ভিডিওটি থামিয়ে চিন্তা করো যে এই বিষয়গুলো কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত বা আমরা কিভাবে b এর উপর বা a এর উপর শর্ত আরোপ করতে পারি। আমি ধরে নিচ্ছি যে তুমি চেষ্টা করেছো। এখন এসো একসাথে করি। তাহলে প্রথমত আমরা জানি যে a হলো ধনাত্মক এবং b হলো ঋণাত্মক। এখানে ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা ঋণাত্মক সংখ্যা পাবো। একইভাবে ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা গুণ করলেও আমরা ঋণাত্মক সংখ্যা পাবো। ধনাত্মক গুণ ঋণাত্মক সমান ঋণাত্মক হয়। তাহলে আমরা পেলাম যে আমাদের দুটি ঋণাত্মক মান রয়েছে এবং এখানের এটার থেকে বড়। তাহলে এসব সংখ্যা রেখায় এটিকে প্রকাশ করি। তো ধরি এটা 0। এটা হলো ধনাত্মক দিক এবং এটা ঋণাত্মক দিক। আমরা জানি যে এরা উভয়ই ঋণাত্মক, কিন্তু a ভাগ b হলো বড়। তাহলে a ভাগ b a গুণ b এর ডান দিকে হবে। তো আমরা জানি a ভাগ b ঋণাত্মক হবে, তাই এটি শূন্যের বাম দিকে হবে। a ভাগ b a গুণ b এর ডান দিকে হবে। তাহলে বলা যায় যে এরা উভয়ই ঋণাত্মক, কিন্তু a ভাগ b তুলনামূলক কম ঋণাত্মক। বা অন্যভাবে চিন্তা করলে এর পরম মান ছোট হবে, বা অন্যভাবে বললে 0 থেকে a ভাগ b এর দূরত্ব a গুণ b এর দূরত্ব থেকে কম হবে। কিন্তু যেহেতু তারা উভয়ই ঋণাত্মক এবং আমরা 0 থেকে বাম দিকের দূরত্ব নিয়ে কথা বলছি, তাই যেটি 0 থেকে বামে কম দূরত্ব গিয়েছে সেটি কম ঋণাত্মক এবং এই কারণে সেটি বড় সংখ্যা। তো অল্প কিছু তথ্য থেকে আমরা যুক্তি দিয়ে অনেক কিছু নির্ণয় করে ফেললাম, কিন্তু আমরা কি আরো কিছু নির্ণয় করতে পারি? আমরা কি কোনোভাবে b এর মান নির্ণয় করতে পারি বা b এর উপর কোনো শর্ত আরোপ করতে পারি? তো দেখি, এখানের এই পরম মান থেকে ছোট। আমরা জানি যে a ভাগ b এর পরম মান a গুণ b এর পরম মান থেকে ছোট হবে। এটা 0 থেকে এতটা দূরে হবে না যতটা দূরে a গুণ b আছে। এভাবেই আমরা এটা নির্ণয় করেছি। কিন্তু এখন এসো বীজগাণিতিক উপায়ে এটি নির্ণয়ের চেষ্টা করি। আমরা উভয় পক্ষকে b দ্বারা গুণ করতে পারি। তাহলে চলো সেটি করি। উভয় পক্ষকে b দ্বারা গুণ করি। এখানে b হলো 0 থেকে ছোট। তাহলে তুমি যদি কোনো অসমতার উভয় পক্ষকে 0 থেকে কম মান দিয়ে গুণ করো, তখন অসমতা চিহ্নটি পরিবর্তিত হয়ে যায়। তাই আমি এটা মুছে ফেলেছি। এখন এটা আবার লিখি। তাহলে b গুণ a ভাগ b এটা ঋণাত্মক, আমরা এটা আগে থেকেই জানি। তাহলে এটি ab গুণ b এর থেকে ছোট হবে। আমরা যদি শুধু এটি গুণ করি, এগুলো বাদ হয়ে যাবে এবং আমরা পাবো a হলো a গুণ b এর বর্গের থেকে ছোট। আচ্ছা, আমরা যদি একে সরল করতে চাই তাহলে আমরা উভয় পক্ষকে a দ্বারা ভাগ করতে পারি এবং যেহেতু a 0 থেকে বড়, তাই অসমতা চিহ্নটি পরিবর্তিত হবে না। এটি হবে 1 এবং এটি b এর বর্গ। তাহলে আমরা পেলাম 1 হলো b এর বর্গ থেকে ছোট। বা অন্যভাবে বলা যায় যে 1 যদি b এর বর্গ থেকে ছোট হয়, এর অর্থ হলো b এর পরম মান 1 এর থেকে বড় হবে। এখন তুমি হয়তো চিন্তা করতে পারো যে আমরা এখান থেকে এখানে কিভাবে গেলাম। আচ্ছা, এসো এটা নিয়ে ভেবে দেখি। যদি আমি কোনো কিছুকে বর্গ করি এবং সেটি যদি 1 এর থেকে বড় হয়, তো এর অর্থ হলো b ঋণাত্মক 1 এর থেকে ছোট হবে। কারণ এটি যদি ঋণাত্মক 1 এর সমান হয়, তাহলে একে বর্গ করলে আমরা পাবো 1। যদি এটা ঋণাত্মক 1 এর থেকে বড় হতো, যদি এটা ঋণাত্মক 0.99 হতো,
তখন তুমি এর বর্গ করলে এটা 1-এর থেকে ছোট কিছু একটা হতো। তাহলে b কে ঋণাত্মক 1-এর থেকে ছোট হতে হবে, অথবা b কে 1-এর থেকে বড় হতে হবে, কারণ একইভাবে এটা যদি 1-এর সমান হয়, যদি তুমি বর্গ করো তাহলে এরা সমান হয়ে যাবে। আবার যদি এটা 0.5 হতো, তখন বর্গ করলে এটা হতো 0.25, সেটাও 1-এর থেকে ছোট হয়ে যেত। তাহলে এই দুটি সত্য হবে এবং b এর পরম মান 1 থেকে বড় বলতে আমরা এটাই বুঝিয়েছি। এখন আমাদের আগে থেকেই শর্ত দেয়া আছে যে b 0 থেকে ছোট, তাই আমরা এই অংশটুকুকে বাদ দিতে পারি। এবং যদি b এর পরম মান 1-এর থেকে বড় হয় এবং b যদি 0 থেকে ছোট হয়, তাহলে আমরা জানি যে b কে ঋণাত্মক 1-এর থেকে ছোট হতে হবে। তাহলে b ঋণাত্মক 1 থেকে ছোট হবে। তো হয়ে গেল, এবং এভাবেই আমরা যুক্তি দিয়ে এরকম অনেক সমস্যার সমাধান করতে পারি।